ডাকপ্রিয়র চিঠি লিখেছেন রিক্তা ইসলাম মায়া। পর্ব সংখ্যা 15। শিকদার নিবাসের পশ্চিম পুকুর ঘাটে বসে মারিদ, হাতে যান্ত্রিক ফোন, ভিডিও কলে কথা বলছে রাদিলের সঙ্গে। রিফাত যেমন মারিদের ফুফাতো ভাই হয়, ঠিক তেমনই রাদিলের সঙ্গেও সৈয়দ বংশের একটা আত্মীয় সম্পর্ক আছে। রাদিলের নানি কামরুন নাহার মারিদের দাদা সৈয়দ শাহর আপন বোন ছিলেন। রাদিলের মা হীরা শেখ মারিদের বাবা মাহবুব আলমের আপন ফুফাতো বোন হয়, সেই জন্য রাদিল ছোটবেলা থেকেই মারিদের বাড়িতে আসা যাওয়া করত। সম্পর্কের বাহিরে রিফাত, মারিদ, রাদিল তিনজন ঘনিষ্ঠ বন্ধু। রিফাত রাদিল ঢাকা মেডিকেলে পড়লেও মারিদ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। পড়াশোনার বাইরে দিনের ঘনিষ্ঠতা চোখে পড়ার মতন। রাদিল ফোনের পাশ থেকে গমগমে গলায় বলল, অপরিচিতা মেয়েটিকে এখনো শনাক্ত করতে পারিসনি তোরা? মারিদ উত্তর দেওয়ার আগেই পাশে বসা রিফাত হইচই করে মারিদের দিকে ফোন টেনে নিয়ে বলল, হ ভাই, কি মেয়ে শনাক্ত করবো আমরা? আতঙ্কে জান শেষ। এই বাড়ির মানুষ কথা বলার আগেই দা ছুরি নিয়ে দৌড়ই। কাল থেকে কলিজা হাতে নিয়ে বসে আছি। কোন সময় জানি ভয়ে কলিজা আমার লাফিয়ে নিচে পড়ে যায় আল্লাহ জানে। ভাবছিলাম এবার থানচিতে এসে বিয়েটা সেরে ফেলবো, কিন্তু শ্বশুর বাড়ির দা ছুরি দেখেই কুপকাত হয়ে গেলাম। বিয়ের প্ল্যানিংও ক্যান্সেল করতে হবে এদের জ্বালায়। রাদিল, মারিদ দুজনই বিরক্ত হয়ে রিফাতের আহাজারিতে হাসিব ধরে দাঁড়িয়ে। সেও রিফাতের কথাই সহমত। রাদিল বিরক্ত গলায় বলল, তুই ডাক্তার হলি কিভাবে বলতো রিফাত? এত ছোট কলিজা নিয়ে রোজ অপারেশন, মানুষ কাটাকাটি করতে তোর ভয় হয় না? অথচ সামান্য কয়েকটা মানুষের দা ছুরি দেখে চুবুথুবু হয়ে যাচ্ছিস। রাদিলের কথায় রিফাত বিদ্রুপ করে বলল, আমার ডাক্তার হওয়ার সাথে বর্তমান পরিস্থিতি তোর এক মনে হলো? আমি কি অপারেশন থিয়েটারে মানুষ মারি যে ভয় পাবো? তখন আমার অঙ্গভঙ্গি থাকে ভিন্ন। আমি মানুষের জীবন বাঁচাতে তাকে কাটি, মানুষ মারতে নয়। তাছাড়া সেখানে আমার জানের রিস্ক থাকে না। আমি নিরাপদ, কিন্তু এখানে কাহিনী তো ভিন্ন। তুই বুঝবি না ভাই, দূরে আছিস তো তাই নিরাপদ। রাদিল শান্ত স্বরে রিফাতকে বুঝতে চেয়ে বলল, রিফাত, তোর হইচইয়ে মারিদ কিন্তু ধরা পড়ে যাবে। প্লিজ আপাতত পরিবেশটা শান্ত রাখ। তাছাড়া হাসান মেম্বার বাড়ির লোক তোদের ওপর তো আর আক্রমণ করছে না, তাই না? তারা নিশ্চয়ই কোনো বিপদে পড়ে কিংবা সংঘাতে তালোয়ার হাতে তুলে নিয়েছে। মানুষ যখন খুব বেশি বিপদে পড়ে যায়, তার জন্য তখন কোনো পথ খোলা থাকে না। একেবারে দেওয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ হাতে অস্ত্র তুলে নেয়, হয় মরতে আর নয় মারতে। আমারও মারিদের মতো মনে হচ্ছে এই বাড়ির মানুষগুলো কোনো বেড়া জালে আটকে। তুই হইচই না করে পরিস্থিতি বোঝার চেষ্টা কর। মারিদকে ওর কাজ করতে দে। অপরিচিতা মেয়েটিকে চেনা দরকার। এত কষ্ট করে তীরে এসে নৌকা ডোবালে চলবে না রিফাত। তোর হইচই কিন্তু মারিদকে বিপদে ফেলবে, বুঝেছিস? মারিদ, রাদিল, রিফাত তিনজনই অত্যন্ত মেধাবী আর কর্মমুখী ছেলে। মারিদ, রাদিল একটু সিরিয়াস ধরনের মানুষ হলেও রিফাত একটু ফান টাইপের মানুষ। রিফাত সবসময় হাসি ঠাট্টায় সবকিছু উড়িয়ে দিলেও তাকে যখন কোনো কিছু নিয়ে বোঝানো হয়, তখন সে মারিদ, রাদিলের মতোই সিরিয়াস হয়ে যায়। এই যেমন এখন হলো। রিফাত সিরিয়াস সব ভঙ্গিতে বলল, আচ্ছা ওকে, মারিদকে আমি বিপদে ফেলবো না, চুপ থাকবো। তবে যদি হাসান মেম্বারের ছোট মেয়ে নূরজাহান মারিদের অপরিচিতা না হয়, তাহলে সে কিন্তু আমার ভাগে আসবে রাদিল। আমি আগেই বলে রাখছি, আমি কিন্তু নূরজাহানকেই বিয়ে করব। শালা, তোর কয়টা গার্লফ্রেন্ড লাগে হে? রিফাত বেশি সিরিয়াস গলায় বলল, গার্লফ্রেন্ড চাইলে মানুষ অনেককেই বানাতে পারে, তবে বউ কিন্তু একটাই হয়। মারিদ তোর বক বক সহ্য করছে কারণ ও এখনো চিনতে পারছে না হাসান মেম্বারের কোন মেয়ে মারিদের অপরিচিতা হয়। একবার যদি মারিদ চিনতে পারে আর কোনো ক্রমে যদি নূরজাহান মারিদের অপরিচিতা বের হয়, তাহলে তো রক্ষা আমিও করতে পারবো না। তুই ভাই হিসাব করে কথা বলিস। রিফাত আর চোখে মারিদের দিকে তাকালো। দেখলো মারিদ অন্যমনস্ক হয়ে তাকিয়ে আছে অন্যদিকে। রিফাত মারিদের দৃষ্টি অনুসরণ করে দেখলো অদূরে মাথায় ওড়না পেঁচিয়ে বাবার পায়ে তেল মালিশ করছে নূরজাহান। পাশেই তারানুর বেগম বসে পান চিবোচ্ছে। এখন দুপুর 1টা। সকালের ঘটনায় হাসান মেম্বারের ওপর গাড়ি পড়ায় তিনি কপালে ব্যথা পেয়েছিলেন। তাছাড়া তেমন কোনো ক্ষতি হয়নি কাদামাটির ওপর পড়ায়। বাম পাটা হয়তো মুচকে গেছে, যেটা এখন নূরজাহান তেল মালিশ করে দিচ্ছে। তবে মারিদের ধারণা মতে তখন সবচেয়ে বেশি ব্যথা পেয়েছিল নূরজাহান মেয়েটি। গাড়ির পেছনের চাকা নূরজাহানের কোমর ও পায়ের ওপর পড়েছিল। সেই সূত্রে বলা যায় নূরজাহান মেয়েটি ব্যথা পেয়েছিল সবার থেকে বেশি। অথচ অদ্ভুত বিষয় হচ্ছে, এই বাড়ির কেউ নূরজাহান মেয়েটিকে নিয়ে চিন্তিত না, আর নাই ডাক্তার দেখানোর প্রয়োজন বোধ করলো। ডাক্তারি ফার্স্ট এড বক্স হাসান মেম্বারের বাড়িতে থাকায় রিফাত তাতে চিকিৎসা চালালো হাসান মেম্বারের, আসনুর, এমনকি অটো রিক্সা চালক ও রশিদেরও। অথচ কেউ নূরজাহানের কথা বললই না হাসান মেম্বার ছাড়া। তাছাড়া বারবার নূরজাহানকে জিজ্ঞেস করছিলেন কোথাও ব্যথা পেয়েছে কিনা। নূরজাহানের ঠোঁটের কোনায় শুকিয়ে যাওয়া কাটা দাগটা দেখে মারিদের মনে হয়েছে এটা দুর্ঘটনায় পাওয়া তাজা ব্যথা নয়, এটি অন্য সময় পাওয়া আঘাত ছিল। মারিদ বেশ করে চেয়েছিল নূরজাহান মেয়েটির চিকিৎসা চলুক, কিন্তু সে আগ বাড়িয়ে কোনো কথা বলেনি এই নিয়ে, বিষয়টা দৃষ্টিকটু দেখাবে বলে। রিফাত অন্যমনস্ক মারিদের বাহু ঝাঁকিয়ে বলল, এই মারিদ, ওখানে কি দেখিস? মারিদ স্বাভাবিক হলো, চকিত হাতের ফোনটার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বল। মারিদের অন্যমনস্ক মনোভাব বুঝে রাদিল বলল, ঢাকা ফিরবি কবে?
কাল কাল চলে আসলে আজকের ভিতরে খুঁজে বের করতে পারবি কে তোর অপরিচিতা, আসনুর নাকি নূরজাহান? তোর কি মনে হয় মারিদ, আসলে কে অপরিচিতা? কারো কথাই তোর সন্দেহ হয়? কণ্ঠ পরিচিত লাগে? মারিদ বেশ স্বাভাবিক নাই বলল, আমাদের ফোনে কথা হতো আরো 2 বছর খানেক আগে। আমি ফোনের কণ্ঠের মেয়েটির সাথে বাস্তবের আসনু নূরজাহান দুজনকেই গুলিয়ে ফেলছি। হাসান মেম্বারের 2 মেয়ের কণ্ঠ আমার কাছে একই মনে হচ্ছে, সেজন্য শনাক্ত করা কঠিন লাগছে। আচ্ছা, এমনও তো হতে পারে যে হাসান মেম্বারের কোনো মেয়ে তোর অপরিচিতা না, আর সেজন্য তুই আসনু নূরজাহান কাউকেই চিনতে পারছিস না। তোর অপরিচিতা হলে তো মেয়েটি কেউ তোকে চেনার কথা, যেহেতু তোকে কেউ চিনতে পারছে না তাই ধরে নেওয়া যায় ওরা কেউ তোর অপরিচিতা না। মারিদ সম্মতি দিয়ে দৃঢ় গলায় বলল, হতে পারে, তবে সেটাও আমি নিশ্চিত হতে চাই যে ওরা কেউ আমার অপরিচিতা নয়। তানিয়া মেহেরা যেহেতু আমাকে এই ঠিকানায় পাঠিয়েছে, তার মানে এখানে কিছু একটা আছে, হয় আমার অপরিচিতা আর নয়তো অন্য কিছু। তবে এখান থেকে আমি খালি হাতে ফিরবো না, এতটা দৃঢ় বিশ্বাসে বলতে পারি। যদি তানিয়া মেয়েটা তোকে মিথ্যা ঠিকানা দেয় তাহলে আবার মুখোমুখি হব তানিয়ার। আমি জানি তানিয়ার কাছেই আমার অপরিচিতার সন্ধান আছে। মারিদের কথায় রাদিল খানিকটা চিন্তিত ভঙ্গিতে বলল, অপরিচিতাকে খুঁজে পেলে কি করবি, কিছু ভেবেছিস? মারিদ নিশ্চুপ। সে অপরিচিতাকে খুঁজে পেলে কি করবে তা সে জানে না। মারিদ শুধু জানে তার অপরিচিতাকে দরকার, খুব দরকার। দুপুরের সময় মারিদের খাওয়ার জন্য হাসান মেম্বারের কাজের ছেলে মান্না এসে ডেকে গেছে। রিফাত, হাসিব দুজন মান্নার সাথে গিয়েছে খেতে। মারিদ আসছি বলেও পুকুর ঘাটে বসে মাথায় এলোমেলো চিন্তারা দলা পাকাচ্ছে। মারিদ শান্ত গম্ভীর পুকুরটির দিকে তাকিয়ে এক দৃষ্টিতে। বিস্তর পুকুরের 4টি ঘাট পাড়ে আছে। মারিদ শিকদার বাড়ির দুপুর ঘাটে বসে। বাকি 3টার একটা খালি, বাকি 2টোতে দেখা যায় একজন মানুষ গোসল করছে কিংবা থালা বাসন ধুচ্ছে। তবে সকলের চাউনি এ ঘাটের মারিদের ওপর। যবে থেকে মারিদ এই ঘাটে বসেছে, অপর ঘাটের মানুষগুলো বারবার মারিদের দিকে তাকাতে দেখেছে। কেউ বা আবার আঙুল তুলে মারিদকে দেখিয়ে সরাসরি কানাঘুষো করেছে। মারিদ বোঝে না সবার এত ভয় কৌতূহল কেন এই শিকদার নিবাসকে নিয়ে। কি এমন আছে এই হাসান মেম্বারের বাড়িতে যা সকলের জন্য আতঙ্কের কারণ? কই, মারিদ তো একবারের জন্য মনে হয়নি যে এই বাড়ির মানুষগুলো বিপজ্জনক বা ক্ষতিকর, বরং মনে হয়েছে এই বাড়ির মানুষগুলো অত্যন্ত ভালো। নাকি মারিদ কোথাও ভুল করছে দেখতে? খালি চোখে মারিদ এই বাড়িতে যা দেখেছে সেসব কাগজের ফুলের মতন মিথ্যে বানোয়াট। চিন্তিত মারিদের মাথার শিরা দপদপ করলো কিলবিলিয়ে। সে জীবনে কখনো এত গোলক ধাঁধায় ফাঁসেনি যতটা অপরিচিতার খুঁজে এসে আটকে যাচ্ছে। এই বাড়িতে যদি মারিদের অপরিচিতা সত্যি থাকে তাহলে মারিদকে চমকে দেওয়ার মতনই নিশ্চিত কোনো কাহিনী আছে এই বাড়িকে ঘিরে। মারিদের সবচেয়ে বেশি যাকে অদ্ভুত লাগে সে হলো নূরজাহান মেয়েটি। মেয়েটি সুন্দরের চেয়ে মায়াবতী বেশি, থমকে যাওয়ার মতন অপরিচিতা। তেমনই অদ্ভুত আসনুর শ্যামকন্যা, সুন্দর। ফোনে অপরিচিতার বিবরণ দেওয়া অনুযায়ী আংশিক মিলে যায় আসনুরের সাথে। কাল মারিদকে ঢাকা ফিরতে হবে। ব্যবসা ছেড়ে হঠাৎ এভাবে কোথাও থাকা যায় না। তাছাড়া হাসি মারিদের সাথে রয়েছে, সেজন্য ঘন্টায় ঘন্টায় কাজের সাইড থেকে কল আসছে। মারিদ কাল ঢাকা চলে গেলে মেয়ে দুটোর শনাক্তকরণের জন্য ওকে পুনরায় এই থানচিতে আসতে হবে। নতুন বাহানো বানানো যাবে না, পুরাতনটা দিয়ে কাজে লাগাতে হবে। তাছাড়া মারিদের এতটা অর্থ সম্পদ আছে যে থানচিতে একটা কেন 10টা হাসপাতাল বানালেও তার টাকা ফুরাবে না। আপাতত অপরিচিতার খোঁজে বারবার তাকে এই গ্রামে আসতে গেলে অবশ্যই মারিদকে একটা হাসপাতালের প্রজেক্ট শুরু করতে হবে বাহানা হিসেবে। এই বিষয়টা নিয়ে সে সারা রাত ভেবে এই সিদ্ধান্ত নিয়েছে। হাসান মেম্বারকে কথা জানিয়ে সে এই বাড়িতে আসা যাওয়ার একটা রাস্তা করবে। মারিদের মনস্তাত্ত্বিক ভাবনায় হঠাৎ বিঘ্ন ঘটিয়ে ফের হাতে যান্ত্রিক ফোনটি বেজে উঠতে মারিদ ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো ওদের বাড়ি থেকে ফোন এসেছে। মারিদের মা সালমা সৈয়দ কল করেছে ভেবে মারিদ ফোনটি রিসিভ করতে ভিডিও কলে আসলো সুখের ক্লান্ত ঘামমাখা মুখটা। বেশ অভক্তিতে বলল সুখ, রাদিল ভাই আমাকে খুব ডিস্টার্ব করে জানো তো। আমার পরীক্ষা কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকে বকা ছেলেদের মতো, আমাকে উত্ত্যক্ত করে। ওনার বাইকের পেছনেও আমাকে ওঠাতে চাই। তুমি এর একটা বিচার করো ভাই। রাদিল ভাই কেন আমাকে বারবার ডিস্টার্ব করবে? বেশি রাগ নিয়ে কথাগুলো বলল সুখ। মারিদ কপাল কুঁচকে সুখের মুখের দিকে তাকায়। মাত্র পরীক্ষা দিয়ে হল থেকে বের হয়েছে, বাসায় ফিরেছে হয়তো। মারিদকে বিচার দিতে ফোন নিয়ে বসে গেছে। গায়ে সাদা ড্রেসটাও পরিবর্তন করেনি। তবে রাদিলের বিরুদ্ধে কথাগুলো মারিদের বিশ্বাস হয়েছে কিনা কে জানে। মারিদ তক্ষুনি ছোট্ট উত্তরে বলল, আচ্ছা বিচার করবো না। মারিদের সম্মতিতে সুখ হৈ হৈ করে বলল, শুধু বিচার না ভাই, ভালো মতন বিচার করবে, বুঝেছো? এমন বখাটে ডাক্তার কেন হলো সেটা জিজ্ঞেস করবে আগে। ওনার ঘরে মা বোন নেই বলে অন্যের বোনকে ডিস্টার্ব করবে, সেটা তো অন্যায়। এমন হলে রাদিল ভাই বিয়ে করে নিলেই তো পারে। মারিদ তীক্ষ্ণ চোখে সুখের দিকে তাকিয়ে সন্দেহান গলায় বলল, কাকে বিয়ে করবে, তোকে? মারিদের কথায় সুখ লজ্জা কিংবা থতমত খাওয়ার কথা ছিল, কিন্তু চঞ্চল সুখের মাঝে তার কিছুই দেখা গেল না। উল্টে মারিদের কথায় ঘুরিয়ে পেঁচিয়ে তাল দিয়ে বলল সুখ, যদিও আমি আমার বিয়ের কথা বলিনি, তবে তোমরা যখন চাচ্ছ তখন আমার কোনো আপত্তি নেই এই বিয়েতে। এমন বখাটে ডাক্তারকে না হয় কষ্টমষ্ট করে তোমাদের মুখের দিকে মানিয়ে নেব।
কিন্তু তারপরে তুমি বলে দিও তোমার ওই বখাটে ডাক্তার বন্ধুকে যেন আমি বড় না হওয়া অব্দি অন্য কোথাও না মুখ মারে। কথাটা বলেই ফট করে কল কেটে দিল সুখ। সুখের রাদিলের প্রতি অন্যরকম দৃষ্টিভঙ্গি, ব্যাপারটা সে রাদিলের দেশে ফেরার পর থেকেই লক্ষ্য করেছিল। সুখ একটা খোলা বইয়ের মতো, চাইলেই পড়া যায়, কিন্তু রাদিলের মনে কি চলে বোঝা মুশকিল। রাদিল সুখের এসব বিষয়ে তেমন আগ্রহী নয় বলা যায়, বরং রাদিলের আচরণে স্পষ্ট যে সে সুখকে পছন্দ করে না। এখন রাদিল কাকে পছন্দ করে সেটাও মারিদ কখনো জিজ্ঞেস করেনি, আর না রাদিল কখনো নিজে থেকে বলেছে এসব। এই ছ্যামরা, তোমার বাড়ি কোনখানে? এই বাড়িতে কার আত্মীয় লাগো তুমি? কান থেকে ফোন নামাতে একটা ভারী গলা শুনলো। মারিদ পাশে তাকাতে দেখলো কিছু দূরে দাঁড়িয়ে একজন মধ্যবয়স্ক মহিলা, মুখভঙ্গি তীক্ষ্ণ। মারিদ সাবলীল গলায় উত্তর দিয়ে বলল, আমি এই বাড়ির কারো আত্মীয় নয় চাচি, হাসান মেম্বারের বাড়িতেই আমরা একটা প্রজেক্টের কাজে উঠেছি। মারিদের কথায় মহিলাটির মাঝে একটা বিচলিত ভাব দেখা গেল, যেন তিনি খুব লুকায়িত কিছু মারিদকে বলতে চান। মহিলাটি আশেপাশে তাকিয়ে ক্ষীণ স্বরে বলল, শোনো ছ্যামরা, যে গ্রামে এই বাড়িতে আইয়া থাহো তাড়াতাড়ি পালাইয়া যাও। তুমি এখনো জানো না এই বাড়ি হইল অভিশপ্ত বাড়ি। গ্রামের মানুষ এই বাড়ির রাক্ষসী বাড়িও কয়। এখনো সময় আছে পোলা, চান লইয়া তাড়াতাড়ি পালাও, নইলে এই বাড়ি তোমাগরেও গিল্লা খাইব। মারিদের তীক্ষ্ণ দৃষ্টি কপাল কুঁচকে তাকালো মধ্যবয়স্ক মহিলাটির দিকে। এখানে আসার পর থেকে মারিদ দুই দলের সাক্ষাৎ পেয়েছে এই বাড়িকে ঘিরে। একদল হাসান মেম্বারের বাড়িকে ভালো বলেছে, আবার অন্য দল প্রচন্ড খারাপ। মারিদ বুঝতে পারছে না কোনটা সঠিক। আসলেই হাসান মেম্বারের পরিবার ভালো নাকি খারাপ? কি হইল পোলা, কি ভাবতেছ? আমার কথা হনো, ভাড়ায় থাকতে পালাইয়া যাও। এই বাড়িতে মানুষের রহস্য তুমি জানো না। এই বাড়িতে লাশ। কথাটা বলতে বলতে হঠাৎ থেমে যায় মধ্যবয়স্ক মহিলা। মারিদ মহিলাটিকে চলে যেতে দেখে গলা উঁচিয়ে পেছন ডাকলো, চাচি কোথায় যাচ্ছেন? কথাটা তো শেষ করে যান চাচি। মহিলাটি মারিদের ডাক উপেক্ষা করে দ্রুত পদে হেঁটে পালিয়ে গেল, কিন্তু পাশ থেকে শোনা গেল আসনুরের ডাক। বলল, আপনি কাকে ডাকছেন? কে কথা শেষ করে যাবে? মারিদ আসনুরকে দেখতে পেয়ে মনে হলো তখনকার মধ্যবয়স্ক মহিলাটি হয়তো আসনুরের আগমনে ওইভাবে কথার মাঝে পালিয়ে গেছে। কিন্তু মহিলাটি মারিদকে তখন কি বলতে চেয়েছিল সেটা শোনার জন্য মারিদের মনে খানিকটা কৌতূহল জাগলেও দমে গিয়ে আসনুরকে বলল, একজন বয়স্ক মহিলা এসেছিল, আবার চলেও গেল। আসনুর মহিলাটির পেছনে তাকিয়ে চেনার চেষ্টা করে বলল, চলে গেল কেন? হয়তো আপনাকে দেখে। আসনুর বেশ অবাক হয়ে মারিদের দিকে তাকিয়ে বলল, আমাকে দেখে? আমার তো তাই মনে হলো। আসনুর হঠাৎ প্রসঙ্গ পাল্টে বলল, আচ্ছা খাবেন চলুন। মারিদ জায়গা ছেড়ে উঠল না, বরং আসনুরের সাথে কথা চালিয়ে বলল, আচ্ছা আপনি একবার শুদ্ধ ভাষা অন্যবার আঞ্চলিক ভাষায় কথা বলেন কেন? আসনুর সুন্দর হেসে জবাব দিয়ে বলল, আমরা মানুষ ভেদে শুদ্ধ অশুদ্ধ কথা বলি। পরিবারের মানুষ ছাড়া বাহিরের কারোর সাথে আমরা আঞ্চলিক ভাষায় কথা বলি না। সেজন্য আপনাদের সাথে সবসময় শুদ্ধ ভাষায় কথা বলা হয়। আপনারা কি সবাই শুদ্ধ ভাষায় কথা বলেন? দাদি আর আব্বা বাদে বলতে পারেন আমরা সবাই কম বেশি শুদ্ধ ভাষায় কথা বলি। আমাদের ঘরে যে দুটো ছেলে মেয়ে দেখছেন, নুহাস আর তুতুল, ওরা আমার বড় ভাইয়ের সন্তান। আমরা সবাই ওদের সাথেও শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করি, কারণ আমরা যা বলবো ওরা তাই শিখবে। সেজন্য। মারিদ ফের আরেকটা প্রশ্ন করে বলল, আচ্ছা আপনার বাবা বাদে আপনার কোনো ভাইদের বাড়িতে দেখলাম না, সেটা কেন? আসনুর মাথার কাপড়টা টেনে বলল, আমার বড় দুই ভাই মাস্টার্স কমপ্লিট করে ব্যবসা করে, সেজন্য ওনাদের তেমন একটা বাড়িতে পাওয়া যায় না। বড় ভাইয়ের বউ বাচ্চা আছে বলে উনি সপ্তাহে শুক্রবার আসার চেষ্টা করেন, কিন্তু মেজো ভাই 3 মাস অন্তর অন্তর আসে। আর ছোট ভাই আহাদ, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে পড়াশোনা করছে। আমি আর আহাদ চমজ। আমি থানচি সদরের একটা কলেজ থেকে অনার্স করছি, 4র্থ বর্ষে আছি। এতটুকু বলে আসনুর থেমে যেতে মারিদ ফট করে নূরজাহানের প্রসঙ্গ টেনে বলল, আর আপনার ছোট বোন নূরজাহান, সে কিসে পড়ে? মারিদের প্রশ্নে আসনুর ম্লান হেসে উত্তর দিল, নূরজাহান এই বছর ইন্টার ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা দেবে। আসলে ওর মাঝে কয়েক বছর পড়াশোনা গ্যাপ চাওয়ায় ও পড়াশোনায় আমাদের থেকে পেছনে পড়েছে। তবেও ছাত্রী হিসেবে কিন্তু চমৎকার, অত্যন্ত মেধাবী আর বুদ্ধিমতী। ওর সাথে কখনো কথা বললে বুঝতে পারবেন। আজ সকালে মারিদ আসনুরকে দেখেছিল নূরজাহানের সঙ্গে খারাপ আচরণ করতে, কিন্তু এখন আসনুরকে নূরজাহানের প্রশংসা করতে দেখে মারিদ খানিকটা কপাল কুঁচকালো। তখন মারিদের মনে হয়েছিল হয়তো কোনো কারণে আসনুর নূরজাহানকে পছন্দ করে না, কিন্তু এখন মনে হচ্ছে ব্যাপারটা অন্য কিছু। আসনুরের এমন দুমুখ আচরণ কেন? মারিদ অন্য প্রসঙ্গে বলল, আপনাদের বাড়িটা সুন্দর, গ্রামটাও সুন্দর, কিন্তু ঘোরা হলো না। আপনি চাইলে কাল ঘুরতে যেতে পারেন। কাল আমরা ঢাকায় ফিরে যাব। কেন? কাজ ফেলে এসেছি, যাওয়া জরুরি, তবে আবার আসবো। ও আচ্ছা। তারপর কয়েক সেকেন্ড নীরবতা। মারিদ আসনুরের মাঝে অপরিচিতা খোঁজ করলো। মারিদের সাথে ফোনে কথা বলা অপরিচিতার সাথে কি আসনুরের কণ্ঠের মিল আছে? আসনুর নীরবতা ভেঙে বলল, আব্বাকে বলে দিব আজ বিকালে যেন আপনাদের নিয়ে আমাদের গ্রামের পথে ঘুরতে বের হয়। আঙ্কেল তো অসুস্থ, তাহলে মান্নাকে বলে দিব আপনাদের নিয়ে যেতে। আচ্ছা এখন চলুন। কোথায়? খাবেন না? জি চলুন।
দুপুরে খাওয়ার টেবিলে মারিদ, রিফাত, হাসিব, হাসান শিকদার, তারানুর বেগম একত্রে গোল করে বসে আসনুর 5 বছরের নুহাসকে হাতে তুলে খাইয়ে দিচ্ছে তারানুর বেগমের পাশাপাশি চেয়ারে বসে। হাসান শিকদারের স্ত্রী কিংবা ছেলের বউকে মারিদ এখনো দেখেনি। মহিলাগুলো যে নিজ থেকে সামনে আসছে না সেটা মারিদ বুঝতে পারছে, তবে ভেতর ঘর থেকে তাদের উপস্থিতির শব্দ শোনা যায়। মান্না ডাইনিং এর পাশে দাঁড়িয়ে সবাইকে হাতে হাতে এটা সেটা বেড়ে দিচ্ছে। এর মাঝে মারিদ বলল, আঙ্কেল, আমরা কাল ঢাকায় ফিরে যেতে চাই। মারিদের কথায় হাসান শিকদার আপত্তি জানিয়ে বলল, কি কও বাজান, তুমি না কইলা কয়দিন থাকবা আমাগো লগে? তোমারে হাসপাতালের লাইগা জমি জমা তো কিছুই দেখাতে পারি নাই, এত তাড়াতাড়ি আবার চইলা যাইবা কেন? মারিদ শান্ত নিরন্তর কণ্ঠে বলল, আমরা আবার আসবো আঙ্কেল, আপনি হাসপাতালের জন্য ভালো করে কয়েকটা জমি দেখে রাখবেন, আমি না হয় সেখান থেকে একটা বাছাই করে তার উপরেই হাসপাতাল বানাবো। এরপরেও বাজান তুমি থাকলে বালা হইতো। খুব জরুরি না হলে যেতাম না আঙ্কেল, আপনার সঙ্গে আরো 2 দিন থেকে জমি সিলেক্ট করে যেতাম, কিন্তু হঠাৎ কাজে চাপ পড়ায় থাকতে পারছি না। তবে আমি বিশ্বাস করি এই গ্রামের ভালোটাই আপনি চাইবেন। আমরা আপনার পছন্দের জায়গায় হাসপাতালের কাজ শুরু করব। পরবর্তী সময়ে আমি যখন আবার আসবো তখন আমার সাথে একজন ইঞ্জিনিয়ারকেও নিয়ে আসবো আঙ্কেল। তারানুর বেগম পাশ থেকে খাওয়া রেখে বলল, বাংলাদেশে এত গ্রাম থাকতে তোমরা আমাগো গ্রামে কেন হাসপাতাল বানাইবা? তারানুর বেগমের সন্দেহ ভেঙে মারিদ চট করে মিথ্যা বলে বলল, এটা সরকারি প্রজেক্ট দাদি, সরকার চায় আমরা আপনাদের গ্রাম সহ যতগুলো গ্রাম দুর্গম ও সুবিধা বঞ্চিত আছে তাদের সুবিধার্থে যেন একটা করে হাসপাতাল বানাই। অন্যান্য গ্রামের জমি সিলেক্ট করে হাসপাতালের কাজও শুরু হয়ে গেছে, শুধু আপনাদের গ্রামের কাজটা পিছিয়ে আছে দাদি। মিথ্যাগুলো মারিদ আগ থেকেই মনে মনে গুছিয়ে রেখেছিল, বিদায় বলতে তার এখন মুখে বাঁধল না। তারানুর বেগমে বিশ্বাস করে বলল, তাহলে তোমরা সরকারি মানুষ? জি দাদি। পাশ থেকে হাসান শিকদার বলল, তুমি আবার কবে আসবা বাজান? 10-15 দিনের মতো সময় লাগবে ফিরতে আঙ্কেল। হাসান শিকদার ছটপট কথাই বলল, তুমি এরপর থেকে যখন এই গ্রামে আউন যাওন করবা তখন আমাগো বাড়িতে উঠবা বাজান। তোমাগো লাইগা আমার বাড়ির দরজা হুগুল সময় খোলা আছে। আপনি আমাকে লজ্জা দিচ্ছেন আঙ্কেল, আমরা হোটেল রুম ম্যানেজ করে নিব, আপনারা চিন্তিত হবেন না। হাসান শিকদারের কিছু বলার আগে তারানুর বেগম মুখে টান টান ভাব নিয়ে বলল, শোনো ভাই, তোমার মতন আমার 3খানা নাতি আছে, ওরা সামনের সপ্তাহে আসবে বাড়িতে। তুমি আমার 3টা নাতির মতন হও, কোনোদিন শর্মাইবা না এই বাড়িতে আসতে। আমি তোমারে আদেশ করতেছি একেবারে নিজের বাড়ির লাহান আউন যাওন করবা হগল সময়। তুমি আমাগো গ্রামে ভালা করতে আইছো হাসপাতাল বানাইয়া, তোমারে হাসান সবকিছুতে উপকার করব, বুঝলা? জি দাদি। মাগরিবের আজান পড়বে পড়বে ভাব, সূর্য পশ্চিম আকাশে লাল অগ্নিশিখার মতন জ্বলে, শীতে উষ্ণ কুয়াশা চারপাশে চাদরের মতন ছড়িয়েছে। এই অসময়ে মারিদ ঘর থেকে বেরোলো। থানচি গ্রামে এসে মারিদ নেটওয়ার্কের বেশ সমস্যায় পড়েছে, কিছুতে নেটওয়ার্কের নাগাল পাওয়া মুশকিল। 1 সেকেন্ডে নেটওয়ার্ক আসে, পর সেকেন্ডে পাওয়া দুষ্কর। মারিদ ঘর থেকে বেরিয়ে প্রথম উঠানে, তারপর টিনের গেট পেরিয়ে মাটির রাস্তায় দাঁড়ালো, হাতের ফোনটা উঁচিয়ে নেটওয়ার্কের আশায়। হাসান মেম্বারের বাড়ির গেট পেরিয়ে কিছু দূর লাঠিয়ার লোকগুলো থাকার ঘর আছে, সেখানে খাওয়া দাওয়া বসবাসরত প্রয়োজনীয় সবকিছুই আছে তাদের জন্য। মারিদ কাল এই বাড়িতে আসার সময় এই ঘরটা লক্ষ্য করেনি। আজ সকালেই হাসান শিকদারের সঙ্গে হাঁটতে বেরিয়ে নজরে পড়েছিল তার। মারিদ নেটওয়ার্কের খোঁজে 20-25 কদম মাটির রাস্তা পেরিয়ে দাঁড়ালো বিশাল বিস্তৃত বটগাছের নিচে। বিশাল বটগাছে বড় বড় লম্বা ঝুড়িগুলো ডাল দিয়ে মাথার উপর ঝুলছে। এই গ্রামের মানুষের বিশ্বাস বটগাছটা একটি রাক্ষসী দোষী গাছ। এই গাছে বছরের পর বছর ধরে বসবাস করে খারাপ জিনের দল। ওরা মানুষ মারে, ছোট বাচ্চা পেলে তাদের চোখ, কিডনি, কলিজা খুলে খায়। কয়েকদিন পর এই গাছের নিচে মরা মানুষের লাশও পাওয়া যায়। গ্রামবাসীর অনেকে চেয়েছিল এই অভিশপ্ত বটগাছটা কেটে দিতে, কিন্তু দুষ্টু জিনের উৎপাতে কাটার মতন সাহস কারো হয়নি। একবার তো এক মসজিদের হুজুর গ্রামের লোক দলবল নিয়ে এই বটগাছটা কাটতে চেয়েছিল, কিন্তু হঠাৎ করে ওই মসজিদের হুজুরকেও বদচিনে ভর করলো। তারপর সে কি তাণ্ডব হলো। মানুষকে বলতে শোনা যায়, মসজিদের হুজুর বিগত 1 মাস তিনি কেবল প্যারালাইজ রোগীদের মতন কাতর হয়ে বিছানায় পড়েছিলেন। হুজুরের দুর্দশা দেখে এরপর আর কেউ ওই বটগাছটা কাটার সাহস পায়নি। হুজুরের দুর্দশা দেখে এরপর আর কেউ এই বটগাছটা কাটার দুঃসাহস দেখায়নি। এসব তো শোনা কথা, শহুরে ছেলে মারিদ এসব শুনলে নিশ্চয়ই বিশ্বাস করবে না। তবে এই মুহূর্তে যদি কেউ মারিদকে বটগাছের নিচে দাঁড়িয়ে থাকতে দেখতো তাহলে অবশ্যই হুঁশিয়ার করত, দ্রুত বাড়ি ফেরার জন্য সতর্কও করত। মারিদ নেটওয়ার্কের আশায় তখন ফোন মুখের ওপর উঁচিয়ে দাঁড়িয়ে। বিকাল করে হাসিব, রিফাত, মান্নার সঙ্গে বেরিয়েছিল গ্রাম ঘুরতে। মারিদ চায়নি, তার প্রয়োজনীয় কাজ ছিল বলে, কিন্তু সেই নেটওয়ার্কটাই যাচ্ছে না সমস্যা হওয়ায়। মারিদ ফের ফোন ঝাঁকালো, বিরক্তিতে চোখ মুখ কুঁচকে এলো। তখনই একটা পুরো ভারী ঘন্টা ভেসে এলো কানে। এই গ্রামে কিসের লাইগা আইচোত মরতে? মারিদ চমকে পেছনে তাকালো, দেখলো একটা খুব বৃদ্ধ বয়স্ক মহিলা দাঁড়িয়ে আছে বটগাছের নিচে, হাতে মোটা গাছের শিকড় চেপে দাঁড়িয়ে। চুলগুলো খুব সাদা ধপধপে, গায়ের চামড়া ঝুলে আছে বয়সের ভারে। মারিদ তীক্ষ্ণ গলায় বলল, জি আমাকে বলছেন আপনি? মহিলাটি ফের গমগমে ভারী আওয়াজে একই কথা বলল।
তোর এই গ্রামে আসা ঠিক হয় নাই পোলা, তোর জীবনের মোড় ঘুইরা গেছে এখানে আইসা। তোর খারাপ নসিবে টানছে তোরে এখানে। জীবনে অল্প কিছু পাইবি, আবার অনেক কিছুই হারাইবি। মাইয়াটার খেয়াল রাখিস, যে যুদ্ধে নামছে সেই সব ধ্বংস কইরা খাস্ত হইব। ভবিষ্যৎ বড়ই ভয়ানক। এখান থাইকা ফিরে যা, আর আইস না এই গ্রামে, তাইলে তোর ভালো হইব। নইলে যে মায়াজালের পেছনে ছুটতাছোস, এই লাইগা সর্বস্ব হারাবি। চইলা যা এখান থাইকা, ফিরে যা পোলা ঘরে। এখনো সময় আছে, নইলে সব শেষ হইয়া যাইব, সব শেষ। মারিদ বিষণ্ণের ঘরে চলে গেল। মারিদের মনে হলো এই অদ্ভুত মহিলাটি মারিদের সম্পর্কে সবকিছু জানে। মারিদ বিষণ্ণ স্বরে বলল, আপনি আমাকে চেনেন? জানেন আমি এখানে কিসের জন্য এসেছি? মহিলাটি ফের অদ্ভুত বাক্যে বলল, বাহানা দিয়া কি আর সত্য লুকান যায়? বাহানা? কিসের বাহানার কথা বলছেন আপনি? হনো পোলা, আমি সব জানি, তোর মনের খবরও জানি, আর আমি তার খবরও জানি যার খোঁজে তুই এই গ্রামে আইছিস। হন, এখনো সময় আছে, ফিরে যা। এই মায়ার ফাঁসাতে পড়িস না। যে অন্ধকার জগতে তলাইয়া গেছে তার রক্ষা নাই। তুই নিজের জীবন বাঁচা। বৃদ্ধা মহিলা কার কথা কি বললো কিছুই মারিদের মাথায় ঢুকলো না। সবকিছু যেন মারিদের মাথার উপর দিয়ে গেল। মারিদ খানিকটা অস্থির বিচলিত গলায় বলল, কিসের মায়া, কিসের ফাঁসাদের কথা বলছেন আপনি? কার রক্ষা নেই? এই মারিদ, এই এখানে কি করছিস তুই? একা একা কার সাথে কথা বলছিস? রিফাতের হাঁক ছাড়া কণ্ঠের ডাকে মারিদ মুহূর্তে পেছন ঘুরে তাকালো। দেখলো মারিদের থেকে দূরে হাসিব, রিফাত, মান্না হেঁটে আসছে মারিদকে লক্ষ্য করে। মারিদ প্রচন্ড বিরক্ত হলো। অসময়ে তাকে ডাকায় মারিদ তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে বিচলিত ভঙ্গিতে বৃদ্ধা মহিলাটির সঙ্গে কথা বলতে চেয়ে আপনি বলতে দেখলো গাছের নিচে কেউই নেই। তখনই মাগরিবের আজানের ধ্বনি ভেসে এলো কানে, আল্লাহু আকবার বলে। মারিদ কয়েক কদম হেঁটে গাছের নিচে তখনকার বৃদ্ধা মহিলাটির খোঁজ করে পরপর ডাকলো, এই যে শুনছেন? কোথায় গেলেন আপনি? আমার সাথে আপনার কথা শেষ হয়নি, এই যে শুনছেন, এই যে। হাসিব, রিফাত, মান্না ততক্ষণে এগিয়ে এসেছে। মারিদকে ঘিরে দাঁড়িয়ে রিফাত বলল, এই অসময় এই গাছের নিচে কাকে খুঁজছিস তুই? মারিদ চিন্তিত ভঙ্গিতে বলল, এখানে কিছুক্ষণ আগে একটা বৃদ্ধা মহিলা দাঁড়িয়েছিল, আমার সাথে কথা বলছিল, কিন্তু হঠাৎ উনি কোথায় চলে গেল বুঝলাম না, খোঁজ পাচ্ছি না। মারিদের কথায় হাসিব অবাক হওয়ার সুরে বলল, কি বলেন স্যার? আমরা সবাই তো দূর থেকেই দেখলাম আপনি একাই এই গাছের নিচে দাঁড়িয়ে একা বকবক করছেন। আমরা আপনার আশেপাশে তো কাউকে দেখিনি। আপনার কথা বলা দেখে প্রথমে আমরা মনে করেছিলাম আপনি হয়তো ফোনে কথা বলছেন, সেজন্য রিফাত স্যার আপনাকে কতবার ডাকার পরও আপনি শুনছিলেন না। হাসিবের কথায় রিফাত, মান্নাও সম্মতি দিল। রিফাত বলল, হ্যাঁ আমরা সবাই দেখেছি তুই এখানে একা দাঁড়িয়েছিলি, তোর সাথে আর কেউ ছিল না। মারিদ মারিদ চিন্তিতের কপাল কুঁচকে বলল, তোরা আমার সাথে তখন বৃদ্ধা মহিলাটিকে দেখিসনি? না। রিফাত হাসিবের কথোপকথনে মান্না ভয়ে জড়সড় গলায় বলল, ভাইজানেরা তাড়াতাড়ি বাড়িতে চলেন, এখানে আর থাকা যাইব না। এই ভাইজানের ওপর বচ্চিনের নজর পড়ছে, এইখানে থাকলে আমাগরে ওপর ভর করব, তাড়াতাড়ি বাড়িতে চলেন, আইন আইন। মান্নার কথা রিফাত মারিদ তেমন বিশ্বাস করলেও হাসিব ঠিকই করলো। সে গ্রামের ছেলে, তার গ্রামেও এসব দুষ্টু জিনের উপদ্রব শোনা যায়। ঢাকা মেডিকেল কলেজে চত্বর পেরিয়ে রাস্তার মোড়ে এসে দাঁড়ালো তনিমা। বিদ্যুৎ পিলারের সঙ্গে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে থাকা ছোট ডাকঘরটি দেখে মুহূর্তে অসংখ্য স্মৃতিচারণ হলো মনে। পুরনো জংধরা জীর্ণ শীর্ণ লাল ডাকঘরটিকে ঘিরে কত অনুভূতির শব্দ আদান প্রদান হয়েছে চিঠির খামে। অথচ আজ সেই ডাকঘর শূন্য, পরিত্যক্ত। তনিমা হঠাৎ করেই চিঠিওয়ালার চিঠি পাওয়া বন্ধ হয়ে যায়। তারপর আজ পর্যন্ত উত্তর আসেনি চিঠিওয়ালার, সে নিখোঁজ, নিরুদ্দেশ তার চিঠি। 1 বছর পেরিয়ে গেছে, চিঠিওয়ালার চিঠি ডাকঘরে কড়া নাড়ে না। তনিমা প্রথম প্রতি সপ্তাহে আসতো চিঠিওয়ালার চিঠি খুঁজতে ডাকঘরে। আজকাল সে মাসখানেক পরপর আসে। এই যেমন এখন আসলো। অসময়ের কড়া রোদটা মাথার ওপর, শীতের আমেজ ধরনীর ওপর। গায়ে সাদা অ্যাপ্রন, কাঁধে কলেজ ব্যাগ, বাম হাতের ভাঁজে কালো চাদরটা, ডান হাতে ডাকবাক্সের মুখে হাত ঢুকিয়ে একটা চিঠি বেরিয়ে আসলো। এই চিঠিটা তনিমারই। বিগত 6 মাস যাবৎ তনিমার এই চিঠি অযত্নে অবহেলায় পড়ে রয়েছে এখানে। কেউ নিতে আসে না তনিমার এই চিঠি, আর না তনিমার চিঠি পৌঁছায় চিঠিওয়ালার অব্দি। তনিমা জানে না ওর চিঠিওয়ালা কোথায় আছে, হঠাৎ করেই বা সে কেন গায়েব হয়ে গেল। তবে তনিমা মাঝে মধ্যে এসে ডাকঘরে হাজিরা দিয়ে যায় চিঠিওয়ালার ফিরতি চিঠি এসেছে কিনা দেখতে। হাতের মুঠোয় নিজের অবহেলিত চিঠিটা চেপে চোখে জল ফেলল। কাউকে না দেখে ভালোবাসার হাহাকার যন্ত্রণা তনিমার রন্ধ্রে রন্ধ্রে বিষাক্ত বিষের ন্যায় বয়ে যাচ্ছে। এই বিষাদ তনিমা কাকে শোনাবে? মানুষ ভালোবাসে একে অপরকে দেখে, অথচ তনিমা এক অজানা ব্যক্তির প্রেমে পড়েছে, যাকে কলমের কালিতে অনুভব করে স্বপ্ন সাজিয়েছিল কল্পনায়। তনিমার অনুভবের পুরুষ কল্পনাতেই রয়ে গেল। তনিমার কি বাস্তব কখনো তাকে দেখার স্বাদ পূরণ হবে না? তনিমার হাতে থাকা চিঠিটা যেখানকার সেখানেই রাখলো। সঙ্গে করে আনা আরো একটা চিঠিও রাখলো। দুটো চিঠিতেই তনিমার মনের কথা লেখা। জানে না চিঠিগুলো কখনো অজানা চিঠিওয়ালার নিকট পৌঁছাবে কিনা, তারপরও তনিমা আশা নিয়ে চিঠিগুলো রেখে গেল।
অযত্নে জং ধরা জীর্ণশীর্ণ লাল ডাকঘরটিকে হাতের টিস্যু দিয়ে পরিষ্কার করলো। ডাকবাক্সের অবস্থা খুবই বাজে। ইন্টারনেটের যুগে এসে কেউ এখনো ডাকঘর নামক ডাকবাক্সটিকে বাঁচিয়ে রেখেছে, তাও ঢাকা শহরের মতো ঘনবসতি এলাকায়। বিষয়টি সত্যিই আশ্চর্যজনক। তনিমা যেদিন মাহিকে নিয়ে বাড়ি ফেরার সময় প্রথমেই ডাকঘরটির সন্ধান পেল, তখনই ভেবে নিয়েছিল সোহাগের সাথে সে এই ডাকঘরের মাধ্যমে চিঠিতে প্রেম করবে। তনিমার ইচ্ছা তো আল্লাহ পূরণ করলেন, কিন্তু মানুষ বদলে গেল। সোহাগের জায়গা নিল অন্য কেউ। তনিমা অনুভূতি বাঁচিয়ে রাখতে সে চায় এই ডাকঘরটি আমৃত্যু এভাবেই থাকুক। যদিও সেটি সম্ভব নয়, তারপরও তনিমার এটা অদম্য চাওয়া। হাতের চিঠিগুলো ডাকবাক্সে রেখে তনিমার রাস্তার ফুটপাথ ধরে হাঁটল। আজ মাহি আসেনি, সে একা। তনিমার মাথায় সোনালি চুলগুলো রোদের আলোয় চকচক করছে পিঠে। সে হাঁটতে হাঁটতে হাতের রাবার ব্যান্ড দিয়ে পিঠের চুলগুলো বাঁধল। ফর্সা চামড়ায় বামগালের তিলটা চোখে পড়ার মতো ছিল। চোখ দুটো বড় না হলেও চোখের মণিটা বাদামি রঙের, যা আলাদা একটা সৌন্দর্য বহন করে। আবার রোদের আলোয় দেখলে মনে হবে চোখ দুটো যেন জ্বলছে। অন্যমনস্ক তনিমা হঠাৎ রাস্তায় কারোর সাথে বাহুতে ধাক্কা লাগতেই সম্বিত ফিরে পায়। তাকাতেই লজ্জায় থতমতকে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম স্যার। সরি স্যার, আমি দেখিনি আপনাকে। রাদেল ফুটপাথ ঘেঁষে দাঁড়িয়ে কথা বলছিল ফোনে। হঠাৎ পিঠে ধাক্কা লাগায় পাশে তাকাতেই তনিমা থতমত খেয়ে সালাম দিল। রাদেল ফোনের ওপাশের মানুষটাকে বলল, আপনাকে আমি পরে ফোন দিচ্ছি। রাদেল ফোনটা কেটে পকেটে পুরে রাখলো। হাতের ঘড়িটায় এক পলক সময় দেখে সালামের উত্তর দিয়ে তনিমার উদ্দেশ্যে বলল, আপনি এই সময় ক্লাস না করে কোথায় যাচ্ছেন মিস তনিমা? রাদেল তনিমার কলেজে নতুন জয়েন করেছে, সবে 6 মাস হলো। ল্যাবে তনিমাদের প্র্যাকটিক্যাল ক্লাস নাই সে একটা। টিচার হিসেবে রাদেল বেশ কঠিন, সেজন্য তনিমাদের ক্লাসের সকলেই রাদেলকে সমীহ করে চলে। তনিমা উত্তর দিয়ে বলল, স্যার মাথা ব্যথা করছিল, সেজন্য চলে এসেছি। মেডিকেল স্টুডেন্টদের এসব অজুহাত মানায় না মিস তনিমা। ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে যদি পেট ব্যথা মাথা ব্যথার অজুহাত দেন, তাহলে ডাক্তার হবেন কিভাবে? রাদেলের কঠিন স্বর, তীক্ষ্ণ দৃষ্টি। তনিমা হাসফাস করলো মিথ্যেটা বলে। রাদেল যে চট করে ওর মিথ্যাটা ধরে ফেলেছে সেটা বুঝে তনিমা দ্বিধাই বলল, ক্লাসে অস্বস্তি লাগছিল স্যার, সেজন্য চলে এসেছি। তনিমা চোখ উঁচিয়ে তাকাতে ওর ভেজা চোখ রাদেলের তীক্ষ্ণ দৃষ্টিতে পড়ল। রাদেল তনিমার পেছনে তাকালো। কেউ তনিমাকে উত্তক্ত করছে কিনা সেটাও পরখ করলো, কিন্তু রাদেল একজন স্যার হয়ে সরাসরি ছাত্রীর কাঁদার কারণটা প্রশ্ন করলে অভদ্রতা দেখাবে বলে রাদেল ঘুরিয়ে বলল, আর ইউ ওকে মিস তনিমা? জি স্যার। আর ইউ শিওর? জি স্যার। তাহলে যান। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। রাদেল কেন তনিমাকে প্রশ্নগুলো করলো তনিমা সেটা বুঝলো না। তনিমা রাদেলকে পেরিয়ে রিক্সা ডেকে তাতে উঠে বসে স্বস্তির হাঁপ ছাড়লো। রাদেল তনিমার চলন্ত রিক্সার দিকে কি মনে করে একবার কপাল কুঁচকে তাকিয়ে সে তার গাড়িতে উঠে বসলো। আজ একবার সৈয়দ বাড়িতে যেতে হবে। মারির থানচি থেকে এসেছে 2 দিন হলো। ব্যস্ততায় দুজনের দেখা হয়নি। ওই বাড়ি থেকেও বেশ ফোন এসেছে, আজ না গেলেই নয়। সময় 12টা 23। অসময়ে রাদেল পৌঁছালো সৈয়দ বাড়িতে। আজ রাতে তার নাইট ডিউটি নেই। সপ্তাহে 2টো রাত, শুক্রবার শনিবার সে ছুটি নেয় ঘুমানোর জন্য। আজ শুক্রবার রাত, এই রাতে সে হসপিটাল থেকে সৈয়দ বাড়িতে এসেছে। আজ রাতটা এইখানেই থাকবে। কাজের মেয়ে রোজিনা দরজা খুলে দিতে রাদেল ভেতরে প্রবেশ করলো। রাত বেশ হয়, বাড়ির বাচ্চারা যার যার ঘরে ঘুমিয়ে যায়। বসার ঘরটাও খালি। শুধু সালমা সৈয়দ সঙ্গে ছোট যা মুনিয়া সৈয়দকে দেখা গেল রান্নাঘরে টুকটাক কাজ করতে। সৈয়দ বাড়ির পুরুষরা বংশগত ব্যবসায়ী হয়, তাদের রাতের ফেরার সময় ঠিক থাকে না। সৈয়দ মাহবুব আলম ও তার ছোট ভাই সৈয়দ মকবুল আলম এখনো বাড়ির বাইরে। মারিদের মেজো চাচা পুলিশ কমিশনার হওয়ায় তিনি রাত 10টা নাগাদ বাড়ি ফেরেন। স্বামী ঘরে ফেরায় ওনার স্ত্রী ফাতেমা সৈয়দ এখন ঘরেই আছেন। রাদেলকে দেখে রান্নাঘর হতে বেরিয়ে এলেন সালমা সৈয়দ। তিনি অসন্তুষ্টিতে বললেন, তোর না 10টায় আসার কথা ছিল রাদেল, এত দেরি করলি কেন? রাদেল এগিয়ে এসে সালমা সৈয়দের পা ছুঁয়ে সালাম করে বলল, হসপিটালে একটু কাজ ছিল, তাই আসতে দেরি হয়েছে মামি। মুনিয়াও রান্নাঘর হতে বেরিয়ে আসলো। রাদেলের কথাই সেও একটা প্রশ্ন করে বলল, তোমার না ছুটি, তাহলে হসপিটালে কিসের কাজ রাদেল? সালমা সৈয়দ সকলের চেয়ে বয়োজ্যেষ্ঠ বিধায় রাদেল সবসময় ওনাকে পায়ে হাত দিয়ে সালাম করার চেষ্টা করে। ফাতেমা কিংবা মুনিয়া অন্য কাউকে রাদেলের তেমন পায়ে হাত দিয়ে সালাম করা হয় না। রাদেল এই বাড়ির 2টো মানুষকে বেশ মান্য করে পায়ে হাত দিয়ে সালাম করে, বয়স্ক সৈয়দ শাহ আর সালমা সৈয়দ। বাকিদের সে মুখে সালাম দিয়ে থাকে স্বাভাবিকভাবে। রাদেল মুনিয়াকে সালাম দিয়ে বলল, এমার্জেন্সি হওয়ায় যেতে হয়েছিল ছোট মামি। তোদের কাণ্ড জ্ঞান বুঝি না বাপ। কাজ কাজ করে এই বয়সেই তোদের জীবনটা শেষ করে দিচ্ছিস এক একজন। বিয়ে শাদিও করতে চাস না তোরা। তোরা এত টাকা পয়সার পেছনে পাগল যে কেন তা বুঝি না বাপ। তোদের বংশে যা আছে তোরা শুধু না, তোদের ছেলে মেয়েরাও 3 সিঁড়ি পর্যন্ত বসে খেতে পারবে। তারপরও দিন নেই রাত নেই তোরা কাজের পেছনেই পড়ে থাকিস।
সালমা বেগমের অভিযোগ ছিল মারিদ আর ওনার স্বামীকে নিয়ে। সৈয়দ বংশের ছেলেরা বংশগত ব্যবসায়ী হয়, তাদের ব্যবসা বাণিজ্য ছিল দেশে বিদেশে, যার জন্য এই বাড়ির ছেলেদের ঘরে পাওয়া যায় না। এই যেমন মারিদ মাসের এ মাথা ওই মাথা করে দেশ এদেশ ওদেশ ঘুরে বেড়ায়, তার নাগাল পাওয়া খুবই মুশকিল। সেজন্য সালমা সৈয়দ চেয়েছিলেন মারিদের বিয়ে করাতে। মারিদ রাজি না হওয়ায় রাদিল রিফাতকে জোর করেছিল, কিন্তু ওদের তিনজনের একই কথা, পরে করব। পরে কবে বিয়ে করবে সেই তারিখ রিফাত, রাদিল, মারিদ আজও বলে না। অথচ তিনজনের বয়স 30-এর ঊর্ধ্বে। রাদিল সালমা বেগমের অভিযোগ বুঝে নরম গলায় বলল, কর্ম ছাড়া মানুষ বিপদে চলে যায় মামি, কর্ম মানুষকে ভালো রাখে। তোরাও ভালো থাকবি বাপ, ঘরে বউ আসলে তোদের মনও ঘরে টিকে যাবে দেখিস। মামির কথাটা রাখ, বিয়ের জন্য রাজি হয়ে যা। তোর আম্মা আজকেও ফোন করে বলল তুই নাকি বিয়ের জন্য রাজি হচ্ছিস না। আমরা তোর জন্য মেয়ে দেখি, আর অমত করিস না বাপ। রাদিলের মনে হলো সে ভদ্রতা দেখাতে গিয়ে ফেসে যাচ্ছে। মুনিয়া মুখ টিপে হাসছে। রাদিল ফের ভদ্রলোকের মতো বলল, জি মামি, অমত করব না, তবে আগে মারিদ করুক, তারপর না হয় আমার জন্য পাত্রী দেখবেন। সালমা বেগমের আশার আলো মুখটা ধপ করে নিভে গেল। তিনি কিছু বলতে চাইলে রাদিল ফের বলল, মারিদ কোথায় মামি? ওর ঘরেই আছে। আচ্ছা আমি যাই। রাদিল মামিদের কথার প্যাঁচ থেকে বাঁচতে দ্রুত হাঁটলো। মুনিয়া রাদিলের পালিয়ে যাওয়া বিষয়টা আন্দাজ করে উঁচু গলায় বলল, হীরা আপা একটা ডাক্তার মেয়ে দেখেছে তোমার জন্য রাদিল, আমরা কিন্তু সামনের সপ্তাহে যাব তোমার বউ দেখতে। রাদিল, মারিদকে নিয়ে নিচে খেতে আয়। রাদিল মুনিয়ার কথাটা উপেক্ষা করে সালমা বেগমের কথার জবাবে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলল, মারিদের ঘরে আমাদের দুজনের জন্য খাবার পাঠিয়ে দেন মামি, একত্রে খেয়ে নিব। রাদিল দুতলায় উঠে লম্বা করিডোরে দেখা পেল সুফিয়ার। করিডোরের পিলার ঘেঁষে হাতের ফোনে কথা বলছে কারোর সাথে। অসময়ে রাদিলের উপস্থিতি ঠাহর করতে পারেনি সুফিয়া। এত রাতে তুই কার সাথে কথা বলছিস? রাদিলের কণ্ঠে থতমত খেয়ে পেছনে তাকালো সুফিয়া। তাড়াহুড়োয় কল কেটে বলল, ভার্সিটির ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম রাদিল ভাই। ছেলে না মেয়ে? মেয়ে। এত রাতে? রাদিল সন্দিগ্ধ দৃষ্টিতে তাকালো সুফিয়ার থমথমে মুখের দিকে। রাদিলের অভিজ্ঞ দৃষ্টি বলছে সুফিয়া মিথ্যে বলছে। তারপরও রাদিল বিষয়টা আপাতত এড়িয়ে গিয়ে বলল, ঘরে যা, দিনে কথা বলিস। তোকে ঘরের বাইরে এভাবে ফোনে কথা বলতে দেখলে সবাই সন্দেহ করবে। যা ঘরে যা, ঘুমা গিয়ে। জি ভাই। সুফিয়া তাড়াহুড়োই চলে গেল। রাদিল বেশ তীক্ষ্ণ চোখে সুফিয়ার গমন পথ দেখে মারিদের দরজায় নক করলো। দুবার নক করে যখন ভেতর থেকে সাড়া পেল না, তখন রাদিল দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে দেখলো মারিদ অন্ধকার করে বারান্দার আলো জ্বালিয়ে ল্যাপটপে কিছু একটা করছে। কানে ব্লুটুথ লাগিয়ে কথা বলছে কনফারেন্সে। বাংলাদেশ থেকে লন্ডন সময়ে 6 ঘন্টা এগিয়ে। বাংলাদেশ সময় 12:23, মানে লন্ডনের সন্ধ্যা 6:23 বাজে। রাদিল ঘরের আলো জ্বালিয়ে বারান্দায় উঁকি মেরে মারিদকে লন্ডনের ক্লায়েন্টের সাথে কনফারেন্সে কথা বলতে দেখে সে পুনরায় রুমে আসলো। হাতের ঘড়ি, ওয়ালেট, ফোন সহ ব্যবহৃত জিনিসপত্রগুলো মারিদের ঘরের ড্রেসিং টেবিলের উপর রেখে ওয়াশরুমে ফ্রেশ হতে বেরোলো। মারিদের ব্যবহৃত তোয়ালে রাদিল ব্যবহার করছে না, বরং ওয়াশরুমে এক্সট্রা কিছু তোয়ালে ভাঁজ করে রাখা ছিল। রাদিল সেখান থেকেই একটা নতুন তোয়ালে নিয়ে মুখ মাথা মুছতে মুছতে বেরোলো। মারিদ তখনও বারান্দায় থাকায় রাদিল সোফার টেবিলের ওপর থেকে টিভি রিমোট নিয়ে টিভি অন করলো। টিভির ভলিউম কমিয়ে এসি রিমোট নিল হাতে। শরীরে ঠান্ডা লাগছে বেশ, সেজন্য এসির পাওয়ার কমিয়ে দুটো রিমোট পাশাপাশি রাখলো। টিভিতে সময় চ্যানেল চলছে। নিউজ দেখাচ্ছে কুষ্টিয়ায় এক ব্যক্তির দুটো সন্তান 1 সপ্তাহ নিখোঁজ থাকার পর আজ দুপুরে ওই ব্যক্তির সন্তান দুটোর মরদেহ পাওয়া যায় তাদের এলাকার পুকুরে। একটা 11 বছরের ছেলে, অন্যটা 5 বছরের মেয়ে। দুটো বাচ্চার শরীর পচে যাওয়ায় চেহারা চিনতে পারছিল না সেই ব্যক্তির পরিবার। সবচেয়ে ভয়াবহ যে বিষয়টা হচ্ছে, বাচ্চা দুটোর শরীর, তাদের চোখ, কিডনি, মানুষের শরীরের বিশেষ অঙ্গগুলো ছিল না। স্থানীয় এলাকাবাসী বাচ্চা দুটোকে দেখে বলছে 7 দিন পানিতে থাকায় বাচ্চা দুটোর চোখ, কিডনি, বিশেষ অঙ্গগুলো মাছে খেয়ে ফেলেছে। আবার কেউ বলছে বাচ্চা দুটোকে মেরে ফেলে গেছে এই পুকুরে। টিভিতে বাচ্চা দুটোর পরিবারকে হাওমা করে কাঁদতে দেখা যাচ্ছে। এলাকাবাসী ভিড় জমাচ্ছে বাচ্চা দুটোর বাড়িতে। টিভিতে বাচ্চা দুটোর লাশ সরাসরি দেখা যাচ্ছে না। রাদিল 2 মিনিট দাঁড়িয়ে থেকে নিউজটা দেখলো, তারপর কি মনে করে হঠাৎ টিভি অফ করে দিল। ড্রেসিং টেবিলের ওপর থেকে নিজের ফোনটা নিতে গিয়ে দেখলো একটা বক্সের ওপর লেখা অপরিচিতার চিঠি। যদিও কারো ব্যক্তিগত জিনিসে হাত দিতে নেই, কিন্তু তারপরেও রাদিল নিজেকে আটকাতে পারল না মারিদের অপরিচিতার চিঠি বক্সে হাত দিতে। রাদিল বক্স খুলে বেশ কিছু বেনামি চিঠি পেল। এত চিঠি দেখে রাদিল আন্দাজ করলো এখানে 15-20টা চিঠি হবে। রাদিল এতটাও ম্যানার্সলেস হলো না যে ব্যক্তিত্বের বাইরে গিয়ে মারিদের অপরিচিতার চিঠি খুলে পড়বে। রাদিল একটা চিঠি হাতে নিয়ে অপরের লেখাটা পড়ল।
প্রিয় চিঠিওয়ালা। মারিদ হঠাৎ ল্যাপটপ নিয়ে ঘরে ঢুকতে রাদিলকে দেখলো অপরিচিতার চিঠি হাতে দাঁড়িয়ে। মারিদ কপাল কুঁচকে এক পলক রাদিলকে দেখে গিয়ে বসলো সোফায়। রাদিল হাতের চিঠিটা উল্টে পাল্টে দেখে বলল, এইগুলো অপরিচিতার চিঠি? মারিদ ল্যাপটপ হাতে রেখে এসির পাওয়ার বাড়িয়ে ছোট্ট করে সম্মতি দিল। তোদের চিঠিতেও কথা হতো? কিভাবে? সে দিয়েছে। কোথায়? ঢাকা মেডিকেল কলেজের চত্বরের আশেপাশে। মারিদ থামে, হাতে হেডফোন ল্যাপটপের পিনে সেট করলো। রাদিল ফের প্রশ্ন করে বলল, কিন্তু তুই যে বললি অপরিচিতা থানচির মেয়ে, থানচি থেকে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে এসে তোকে চিঠি দিত? নাকি অপরিচিতা মেডিকেল স্টুডেন্ট ছিল? কোনটা? প্রথমে আমারও মনে হয়েছিল অপরিচিতা ঢাকা মেডিকেলের স্টুডেন্ট, কিন্তু পরে জানলাম হাসান মেম্বারের মেয়েরা কেউ ঢাকা মেডিকেলে পড়ে না, ওরা থানচিতে পড়াশোনা করে। যতটুকু জানি হাসান মেম্বারের ছোট ছেলে আহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র। তাহলে কি ভাইকে দিয়ে চিঠি দেওয়া তো অপরিচিতা? না, চিঠিগুলো সে রেখে যেত। তুই জানলি কিভাবে? চিঠিতে বেশ কয়েকবার উল্লেখ করেছিল সেটা। রাদিল কপাল কুঁচকে কিছু একটা ভেবে বলল, বিষয়টা তোর কাছে ঘোলাটে লাগছে না মারিদ? ঢাকা থেকে এত দূরে থানচির একটা মেয়ে তোকে সপ্তাহে সপ্তাহে চিঠি দেওয়ার জন্য ঢাকা চলে আসতো, এটা সম্ভব? রাদিল মারিদের দিকে তাকিয়ে যুক্তি দেখিয়ে বলল। মারিদ বলল, হতে পারে, অপরিচিতা তখন ঢাকায় পড়তো, কিন্তু তুই তো অপরিচিতার লাশ লোকেশন যশোরে পেয়েছিলি, তাহলে? মারিদ চুপ থেকে আর উত্তর দিতে পারল না। শুধু রাদিল নয়, মারিদেরও মনে এমন অসংখ্য প্রশ্ন আছে অপরিচিতাকে ঘিরে। মারিদ কাজে মনোযোগ দিতে চাইল, হাতের ব্লুটুথ রেখে কানে হেডফোন লাগাতে চাইলে তখনই রাদিল বলল, এমনও তো হতে পারে ফোনে আর চিঠির ব্যক্তি দুটো আলাদা, তুই যাদের এক মানুষ ভাবছিস তারা দুজন আলাদা মানুষ। মারিদ কানে হেডফোন লাগাতে গিয়েও থেমে যায়, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল রাদিলের মুখের দিকে। মারিদ কখনো ভাবেনি ফোনে আর চিঠিতে আলাদা দুজন মানুষ হতে পারে, বরং মারিদ ফোনের অপরিচিতা ভেবেই চিঠির উত্তরগুলো লিখতেও। রাদিল ফের বলল, তুই কখনো চিঠির মেয়েটার খোঁজ করেছিলি? করেছিলাম। কখন? অপরিচিতা হারিয়ে যাওয়ার 20 দিন পর, কিন্তু ডাকবাক্সে কোনো চিঠি পাইনি। তাহলে পরে তুই আর ওই চিঠির সন্ধান করিসনি কেন? চিঠির সন্ধানে কিছুদিন আগে ঢাকা মেডিকেলে গিয়েছিলাম। যে ছোট ছেলেটা আমাকে চিঠি দিয়েছিল সে ছেলেটা মারা গেছে, বিধায় আমি আর চিঠির তদন্ত করিনি। কারণ আমার কাছে মনে হয়েছে অচেনা চিঠি থেকে ফোনের লোকেশন ধরে আমি খুব সহজে অপরিচিতার খোঁজ পেয়ে যাব, সেজন্য চিঠির বিষয়ে তদন্ত করিনি। মারিদ চুপ করে গিয়েছিল, কিন্তু এর মাঝে রাদিল এক অদ্ভুত প্রশ্ন করে বসলো মারিদকে। আচ্ছা ধর, যদি চিঠি আর ফোনের মেয়েটা দুজন আলাদা বের হয় তখন কি করবি? কাকে বেছে নিবি মারিদ? রাদিলের কথায় মারিদ ল্যাপটপের দিকে তাকিয়ে সন্তুষ্টিতে উত্তর দিয়ে বলল, এমন কিছুই হবে না, কারণ অপরিচিতা বলেছিল সে আমাকে চিঠি লিখবে। আমি সেই অনুযায়ী চিঠিগুলো পেয়েছি। তাছাড়া অপরিচিতার লাস্ট ফোন কলের পর আমিও আর কোনো চিঠি পাইনি। এটা থেকেও তো বোঝা যায় ফোনে আর চিঠিতে ব্যক্তি দুটো আলাদা ছিল না, একজনই ছিল। রাদিলের মন ভরল না মারিদের উত্তরে। সে কাঙ্ক্ষিত উত্তরটি পায়নি বলে সে একই প্রশ্নের জের ধরে বলল, তোর ধরতে সমস্যা কোথায় মারিদ? ধর আল্লাহ না করুক যদি কোনো কারণে দুটো মানুষ আলাদা বের হয়, তোর প্রেমের ত্রিকোণ হয়ে যায়, তাহলে তুই কি করবি? কাকে বেছে নিবি, অপরিচিতা নাকি পত্রকন্যা? তোকে বেছে নিব, সারা বেয়াদব। মারিদ পাশ থেকে রিমোট উঠিয়ে মারল রাদিলের দিকে। রাদিল শব্দ করে হেসে মারিদের ছুঁড়ে দেওয়া রিমোটটি লুফে নিল। ব্যঙ্গ করে বলল, আমাকে গে ভেবেছিস? তোর ভাগ্যের সম্পত্তি লিখে দিলেও ডক্টর রাদিল চৌধুরী তোকে বিয়ে করবে না। আমি নারীতে ইন্টারেস্টেড, বুঝলি? রাত প্রায় 2টোর কাছাকাছি। খাওয়া দাওয়া করে কথা শেষ করে রাদিল মারিদের ঘর হতে বেরোলো। সৈয়দ বাড়ির গেস্ট রুমে থাকবে গিয়ে। রাদিল কিংবা রিফাত ওরা যতবার সৈয়দ বাড়িতে আসে তারা উপরে কিংবা নিচে গেস্ট রুমগুলোতে থাকে। মারিদের যেমন অভ্যাস নেই কারোর সাথে বেড শেয়ার করে থাকার, তেমনই রাদিলেরও এই বিষয়টা পারে না সে। রিফাতের বিষয়টা অন্য, সে বেড কেন, সে অনেক কিছুই শেয়ার করে ফেলতে পারে ফান মনে করে, যেটা রাদিল কিংবা মারিদ পারে না। সৈয়দ বাড়ির 6তলা ভবনের প্রথম 2তলা অ্যাডজাস্ট করে ভেতরে ডিজাইন করা। নিচের বড় হলরুম বাদেও 11টি রুম উপরে নিচে মিলিয়ে, যার মধ্যে 9টি রুমই ঘরের সদস্যদের দখলে, বাকি 2টো গেস্ট রুম। সৈয়দ বাড়িতে মেহমান আসলে ওই 2টো রুমে জায়গার অভাব হয়, আর এতে এই বাড়ির মেয়েদের সুফিয়া, আফিয়া, সুখের নিজেদের ঘর ছাড়তে হয়। এজন্য মেহবুব আলম 3তলা ভাড়াটিয়াদের বিদায় করে দিয়ে তিনি সেখানে ঘরের জন্য কাজ করাচ্ছেন। 2তলার এক পাশের অল্প ছাদ ভেঙে ডিজাইন করে ভেতর থেকে সিঁড়ি দিয়ে দিচ্ছেন, যেন 2তলা থেকেই সহজে 3তলার ফ্ল্যাটে যাওয়া আসা করা যায়। প্রায় কাজ শেষের দিকেই সুখ, রাতুল, রাত নিজেদের 2তলার ঘর পরিবর্তন করে 3তলার ঘর নেবে। ঘরে কাজ শেষ হলে ওরা উঠে যাবে 3তলায়, বাকি সবাই নিজেদের ঘরেই আছে। মালিদের ঘরের পাশাপাশি ঘরটা সুখের, তারপর সালমা, সৈয়দ ও মাহবুব আলমের রুমটা পেরিয়ে গেস্ট রুম। রাদিল মালিদের ঘর থেকে বেরোতেই দেখা পেল সুখের। হাতে গোলাপি রঙের ফ্লাস্ক ভর্তি পানি ভরে সিঁড়ি বেয়ে ওপরে উঠছে। গায়ে গোলাপি রঙের নাইট স্যুট, মাথার কোমর অব্দি চুলগুলো 2টো বেনি করে দুপাশে ফেলা।
গায়ে একটা মোটা সোয়েটারও আছে সাদা উলের। মাহবুব আলমের একমাত্র মেয়ে সুখ। যত্ন আহ্লাদের কমতি নেই, সেটা সুখকে দেখেই বোঝা যায়। রাদিল সুখকে দেখে দরজার সামনে দাঁড়িয়ে যায়। সুখ সিঁড়ি বেয়ে করিডোরে উঠতে রাদিল ডাকলো, সুখ। অন্যমনস্ক সুখ রাদিলের ডাক শুনতে পায়নি। হাতে পানির ফ্লাস্ক নিয়ে গুনগুন করে চলে যাচ্ছিল। রাদিল ফের উচ্চস্বরে ডাকলো, এই সুখ। সুখ ঘাড় ভেঙে পেছনে তাকালো। রাদিলকে মারিদের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বলল, কি বলবে তাড়াতাড়ি বলো তো রাদিল ভাই, আমার জন্য ঘরে আমাদের স্কুলের হ্যান্ডসাম টিচার অপেক্ষা করছে। সুখের কথায় রাদিলের কপাল কুঁচকে এগিয়ে এসে বলল, তোর স্যার তোর ঘরে? না, ফোনে। তুই এত রাতে স্যারের সাথে ফোনে কি করিস? অঙ্ক বুঝি। তোর না অঙ্ক পরীক্ষা শেষ? তাহলে আবার কিসের অঙ্ক বুঝিস? পরীক্ষা শেষ তো কি হয়েছে, বইয়ের অঙ্ক কি শেষ নাকি? শিক্ষার কোনো শেষ নেই রাদিল ভাই। আমাদের স্কুলের গণিত টিচার অনেক হ্যান্ডসাম, তাই পরীক্ষা শেষ হলেও বারবার অঙ্ক করা যায়। তুমিও সব বুঝবে না, আমাকে কেন ডেকেছো সেই বলো। রাদিল কপাল কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে সুখের দিকে তাকালো। সুখের দুষ্টুমি সম্পর্কে রাদিল অবগত, কিন্তু কখন দুষ্টুমি করে কখন সত্য বলে বোঝা দেয়। এত রাতে স্যারের সাথে কথা বলার ব্যাপারটা সত্য নাকি মিথ্যা সেটা নিয়েও সন্দিহান। সুখের মেট্রিক পরীক্ষা চলছে ক্যাপে ক্যাপে। বাংলা প্রথম, দ্বিতীয় আর গণিত, 3টে পরীক্ষা শেষ। পরবর্তী পরীক্ষা ইংরেজি, অথচ রাত জেগে নাকি হ্যান্ডসাম টিচারের কাছে অঙ্ক শিখে। এটা কি বাজলামো ছিল নাকি সত্য? রাদিল তীক্ষ্ণ গলায় বলল, তুই মারিদকে বলেছিস আমি নাকি তোকে ডিস্টার্ব করি, তোর পরীক্ষা কেন্দ্রের সামনে বকাটেদের মতো দাঁড়িয়ে থাকি, তোকে উত্তক্ত করি? সুখ সহজ সরল প্রত্যুত্তর করলো, তাহলে পরীক্ষা কেন্দ্রের সামনে দাঁড়িয়ে থাকলেই তো হয়, যাও না কেন? আমি কেন তোর পরীক্ষার কেন্দ্রে যাব? আমি কি তোর গার্জেন? সুখ বিরক্তিতে কপাল কুঁচকে বলল, দাঁড়াও, আমি এক্ষুনি মারিদ ভাইকে বলছি, তুমি আবার আমাকে ডিস্টার্ব করেছো। আমাকে রাত বিরেতে কল করো, তোমার জন্য আমি পড়তেও পারি না। আমাকে দেখলে তুমি সিস বাজাও, চোখ মারো। সুখ কথাটা বলে এগিয়ে মারিদের ঘরের দরজার দিকে যাওয়াই জুড়ে কয়েকটা থাপ্পড় দিতে দিতে বলল, মারিদ ভাই দরজা খোলো, দেখো রাদিল ভাই আমাকে বারবার ডিস্টার্ব করছে, আমাকে দেখে চোখ মেরেছে, শিশু বাজিয়েছে। মারিদ ভাই, ও মারিদ ভাই, উফ। রাদিল সুখের চুলের একটা বেনি ধরে টানতে সুখ উফ শব্দ করে পিছিয়ে গেল। এক হাতে বানির ফ্লাক্সটি কোলে চেপে অপর হাতে রাদিলের হাত থেকে নিজের চুলের বেনি ছাড়াতে চাইলে রাদিল শক্ত গলায় বলল, তোর আমার সাথে কি সমস্যা? বানিয়ে বানিয়ে মিথ্যে বলছিস কেন সবাইকে? ততক্ষণে রাদিল সুখের চুল ছেড়ে দিয়েছে। সুখ নিজের মাথা ঘষে বলল, তুমি কালো, আমি ফর্সা, ব্যাপারটা বুঝছো না রাদিল ভাই? না। সুখ বিরক্তিতে বলল, তুমি কি বোঝো? তুমি মানুষের ডাক্তার না হয়ে গরুর ডাক্তার হওয়ার দরকার ছিল তোমার রাদিল ভাই। তুমি ডাক্তারদের নাম বদনাম করলে। রাদিল এবার রেগে গেল। সে বরাবরই সৈয়দ বাড়ির মেয়েদের সাথে দূরত্ব বজায় রাখে, কিন্তু সুখের বাড়াবাড়ি মিথ্যায় রাদিল অসন্তুষ্ট হচ্ছে। সবচেয়ে বড় কথা, ছোট সুখ রাদিলের মতো এত বড় মানুষকে তুমি তুমি বলে সম্বোধন করছে, সেটা মোটেও রাদিলের পছন্দ না। রাদিল শক্ত গলায় বলল, তুই আমাকে তুমি তুমি কেন বলিস? আমি কি তোর থেকে ছোট নাকি? কত বড় জানিস? মারিদকে আপনি করে বললে আমি তোর তুমি হলাম কিভাবে? ওই সংযোজন বিয়োজন করে ডাকি আর কি। কাল তোমাদের বাড়িতে যাব, আমাকে সকালে নিয়ে যেও তো রাদিল ভাই। আমি পারবো না। দাঁড়াও, তোমার আম্মুকে বিচার দিচ্ছি। চঞ্চল সুখ রাদিলকে মুখ মিচকে চলে গেল। রাদিল কেমন বিরক্তির চোখে সুখের যাওয়ার দিকে তাকালো। রিফাত সুখকে ভণ্ড সুখ ডাকে, আসলে মেয়েটা ভণ্ডামিতে সেরা।